স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাদের 13 OS এটা কোন এডিশনটা আমরা ইউজ করবো? সিকিউরিটি অনেক কয়টা তো এটার ভার্সন আছে। হ্যাঁ, ওর সিকিউরিটিটা ডাউনলোড দেন। হোম এডিশনের ভিতরে হ্যাকিং এর টুলস নেই, কিন্তু নর্মাল লিনাক্স হিসাবে দেয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডাউনলোড করছি স্যার, অনেক বড় ফাইল। হ্যাঁ, না, খুব বেশি বড় না। কালি লিনাক্স দেখা যায় 4 সাড়ে 4 জিবি হয়, প্যারোটের 5-6 জিবি এরকম সাইজ হয়। স্যার আর একটা ওএস আছে ব্ল্যাক আর্টস, এটা কেমন স্যার? লিনাক্স এর একটা ভার্সন। ব্ল্যাক আর্টসটাও ভালো, কিন্তু ওর কমান্ড মেকানিজমটা একটু ভিন্ন, খুব বেশি তফাৎ না না। আর একটু বেশি বড়। এখন কি অবস্থা করেছে একটু দেখতে হবে, মানে স্যার ওখানে স্ক্রিন দেখা যাচ্ছে না মনে হয়। না, স্ক্রিনশট দেইনি। বুঝলাম না, ব্ল্যাক আর্টসের একটা এডিশন আছে, ওর উপরে 2200 না 3000 মতো টুলস ওর ভিতরে আগে থেকে প্রি ইনস্টল করা। ওর সাইজ মানে ডাউনলোড সাইজই 11-12 জিবির উপরে চলে যায়। সেটা দিলে আরো অনেক বেশি রিসোর্স দরকার পড়ে। এমনিতে ভালো, ব্ল্যাক আর্টসও ভালো, স্টেবল, ইন্টারফেসটাও সুন্দর। স্যার হচ্ছে টাইলস ওএস এ আমি একটা টর ব্রাউজার ওপেন করতে পারতেছি না, শুধু এরর আসে। বুঝিনি। টাইলস ওএস এ আমি টর ব্রাউজার ওপেন করতে পারতেছি না, শুধু এরর দেখায়। কি এরর দেখায়? কোনো স্ক্রিনশট বা কিছু আছে? একটু সময় লাগবে স্যার স্ক্রিনশট দিতে। আচ্ছা, স্ক্রিনশট বা যদি স্ক্রিন শেয়ার করে দেখাতে চান তাও পারবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বল। স্যার প্যারট তো সেট আপ করছি, কিন্তু ইনস্টল করার জন্য এই যে পার্টিশনের যে ব্যাপারটা ওটা তো আমি বুঝি না, এটা কি আর কি পার্টিশন? ইনস্টল করি নাই কিন্তু সেট আপ করা আছে ভিএমওয়ার এ। আইওসও থেকে সেট আপ দেওয়ার দরকার নেই। পার্টিশনে যেটা হয়, ওই একটা তো হোমের জন্য একটা আলাদা পার্টিশন ক্রিয়েট করে, যে আপনার ইনফরমেশন গুলো কোথায় থাকবে। আমাদের টুলস টুলস যাই ডাউনলোড করি, হোম নামে ইউজার নেম /হোম, ওর ভিতরে সব ডাটাগুলো থাকে। এই কাজটা করে, নাথিং এলস। তাছাড়াও এমনি প্যারোটেরও মানে ভার্চুয়াল বক্সের জন্য প্রি বিল্ড এডিশন যেটা, এটা আছে। পার্টিশন তাহলে করার দরকার নেই। না, প্রি বিল্ড এডিশনের যে কালি লিনাক্স সেটার সময় যেরকম জাস্ট ইম্পোর্ট করেছে না চলে এসেছে, ওরকম প্যারোটেরও আছে, ইম্পোর্ট দিবে না চলে আসবে।
আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে আগামীকাল রাতেও আপনাদের ক্লাস নিতে চাচ্ছি। হ্যাঁ, মানে ল্যাব সেট আপ আর নেটওয়ার্ক হ্যাকিং এর একটা টপিক, মানে দুইটা আলোচনা করা দরকার। তো রাতে দুইটা সেশন নিব। ওকে, মানে কারণ গত এই এই সপ্তাহেও একটা দুইটা ক্লাস মেবি আপনাদের বাদ গিয়েছে আমার যতটুকু খেয়াল মনে আছে। আবার ল্যাব সেট আপটা করা, এটা নিয়ে একটু আলোচনার দরকার আছে। একটু কালকে যেহেতু শুক্রবার, একটু রাতে এক্সট্রা টাইম একটু ম্যানেজ করার চেষ্টা করবেন। হয়তো ফ্যামিলি ফাংশন বা কিছু থাকতে পারে অনেকেরই, একটু কষ্ট হবে, তারপরও চেষ্টা করবেন রাতের দিকে একটু টাইমটা আলাদা করে রাখার জন্য। ওকে। আজকে একটু অসুস্থ, আগের ব্যাচের ক্লাসটা নিতে পারিনি। আপনাদেরও একটু দ্রুত আজকে ছুটি দিয়ে দিব। জি স্যার, আপনার আপনার সাউন্ডে বোঝা যাচ্ছে। না, হঠাৎ করেই প্রেশার, মানে সুগার ফল করেছে, প্রেশার লো, বুঝতে পারছেন। যাই হোক, অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলি। 2 থেকে 19-এর ভিতর যারা আছেন একজন একজন করে একটু রেসপন্স করবেন। স্যার 16 নম্বর। স্যার তেরো। 9। সিরিয়াল 4। স্যার 3। আর কেউ? 6, 7, 8, 7। স্যার 13। 13। 6। স্যার 11 মাহমুদ ইসলাম। 7 স্যার। 8 নেই? স্যার 11 হ্যাঁ, হ্যাঁ, মাহমুদুল ইসলাম। হ্যাঁ, হ্যাঁ, দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। স্যার 8। স্যার 18। স্যার 28। স্যার 24। 29। স্যার 26। আবিদুর রহমান নেই? রিয়াজুল হিরা, সেলিম রেজা নেই? 25। হ্যাঁ, okay. ও, জসিমউদ্দিন নেই আজকে? আচ্ছা, লাস্ট ক্লাসে যতটুকু খেয়াল করে যে ডস এটাকের আলোচনা করেছিলাম। ক্লাসে তো টুলস একটা দেখেছিলাম, এর বাইরে ক্লাসে এটা দেখানোর বাইরে অন্য কোনো টুলস আপনারা খুঁজেছেন বা ট্রাই করেছেন? জি স্যার, আমি করছি অনেকগুলো। আমার প্রায় 11টা 12টার মতো করছি, কিন্তু সবগুলা স্যার হয় না ঠিক মতো। আচ্ছা, আচ্ছা। মানে সেট আপের ইস্যু হচ্ছে নাকি রান করলে আউটপুট বা এই এই ওই অংশে ইস্যু? স্যার কয়েকটা সেটআপে ইস্যু হচ্ছে, আর কয়েকটা সেটআপ হওয়ার পরও রান দিলে আর কি যে প্যাকেজটা যাইবো না, ওগুলা টার্মিনালে দেখে কিন্তু আসলে যায় না। কিন্তু একটা দেখছি পুরো সুন্দরভাবে রানিং হয়, প্যাকেজ গুলো যে যায় না ওগুলো দেখা যায়। আমি জি ফাইল থেকে এনেছিলাম, কি বলে, আইপি অ্যাড্রেস নিয়ে চেক করছি, জি ফাইলে সবগুলা প্যাকেজ আসতেছিল প্যাকেজ পাঠানোর পরে। আচ্ছা, আচ্ছা, ওকে। বাকিদের কি অবস্থা? আমি আসলে আমার ওই ফ্যামিলিতে প্রবলেম ছিল, আমার নানা মারা গেছেন, অসুস্থ ছিলেন, তো আমি ঢাকা থেকে গ্রামে চলে আসছি। আমি আহ, চেষ্টা করছিলাম বাট পুরো কমপ্লিট করতে পারিনি, অল্প কিছু প্র্যাকটিস করছি। আচ্ছা, আচ্ছা, অসুবিধা নেই। আগে ফ্যামিলির ইস্যু এগুলো দিকে ফোকাস দেন। আমি স্টার্ট। জানাই রাখলাম, কারণ এটা হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক জানা আছে। উচিত নো অবশ্যই। প্রবলেম। বাকিদের কি অবস্থা? স্যার আমার একটু ডিভাইসের সমস্যা হয়েছিল, মানে
আমি শাটডাউন দিলে শাটডাউন নিতেছিল না, তাই আমি মানে মানে যেখান থেকে কিনছিলাম সেখানে সার্ভিস করতে গেছিলাম, সেখানে প্রায় 3-4 দিনের মতো লাগছে। আমি আগের ক্লাসটা করছি ফোন দিয়ে, মানে ফোন দিয়ে একটুখানি করছি, আবার ভাইয়ের দিয়ে এক বড় ভাইয়ের ল্যাপটপ দিয়ে করছিলাম। আচ্ছা, পিসি কি এখন ঠিক হয়েছে? হ্যাঁ, আজকে সব বিকেল বেলা নিয়ে এসেছে। আচ্ছা, তো ক্লাস রেকর্ড গুলো দেখে একটু একটু বাসায় আর একটু ঘাটাঘাটি করেন, কেমন? জি স্যার, আমি না করতেছি, মানে আমি করতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। স্যার আমাদের নোয়াখালীতে তো পানি উঠছে ওই রকম ভাবে আর করা হয় না, আমি ফোন দিয়ে ক্লাস করছি, ঠিক মতন কারেন্ট থাকে না এখন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন কি অবস্থা, পানি কি নামছে নাকি? তার পানি হালকা ভাবে নামছে, ওই রকম ভাবে নামছে না, হালকা হালকা নামছে, আবার মাঝে মধ্যে বেড়ে যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেফ থাকবেন। আহ, খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই, আগে পরিস্থিতি স্বাভাবিক হোক। আচ্ছা জি স্যার। আচ্ছা, সীমান্ত মন্ডল, লিনাক্সে ইস্যু হলে সেট আপ কেন লাগলো? মানে যেটা করবেন, আহ নতুন পুনরায় সেট আপ না করে, মানে প্রবলেমটা আসলে কি হচ্ছে এইটা খুঁজে সলভের চেষ্টা করেন। যদিও আপনি বিগিনার, অনেক কিছু বুঝবেন না, কষ্ট হবে, কিন্তু এই যে একটু একটু করে একটা প্রবলেম সলভ করছেন, সবার জন্যই বলি, ওই প্রবলেমটা সলভ করতে গিয়ে দেখা যাচ্ছে লিনাক্সের বেশ কতগুলো কনসেপ্ট জানা হচ্ছে, কমান্ড জানা হচ্ছে, হ্যাঁ, কয়েকটা জিনিস ঘাটাঘাটি করা হচ্ছে, এই এই কাজটা করবেন। ওকে। স্যার বাট আমার ওটা প্রবলেম ছিল যে রিল্যাক্সে ঢুকলেই আর কি যে স্ক্রিন অফ হয়ে যাচ্ছে বা স্ক্রিন আর কি ব্ল্যাক হয়ে যাচ্ছে, মানে ঢুকতেই পারছিলাম না লিনাক্সে। সেজন্য আচ্ছা, আবার আনইনস্টল কালি করে। লিনাক্সের কত ভার্সন ব্যবহার করছিলেন? আহ, স্যার ভার্সনটা তো আমার ঠিক খেয়াল নাই, তবে আর কি লেটেস্টটাই তো ইউজ করছিলাম আমার না মনে না, হয়। লেটেস্টটা দিয়েন না, এই লেটেস্টটাতে মেবি আগেও আপনাদের বা অন্য ব্যাচে বলছিলাম যে লেটেস্টটাই ইস্যু করে। ওল্ড ডট কালি ওয়ার্জিতে গেলে কালি লিনাক্সের প্রিভিয়াস ইমেজ পাবেন, হ্যাঁ। এইখান থেকে মনে করেন আমি এখন যেটা চালাই, এটা হচ্ছে 21-এর লাস্ট এডিশনটা, 21 বা 22 সালের লাস্ট এডিশন গুলো ব্যবহার করতে পারেন। এখানে আইএসও ফাইল আসবে, আগের পেজে ভার্চুয়াল ইমেজের একটা ডিরেক্টরি আছে, এখান থেকে এগুলো একটু স্টেবল থাকে। হুম, পুরোনো এডিশন গুলো স্টেবল থাকে, লেটেস্ট এডিশন গুলো এই যে কি বলে, ব্ল্যাক স্ক্রিন হওয়া যে ইস্যু, মানে এটা কালি লিনাক্সের নিজেরই সমস্যা। ওকে, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, ট্রাই করতে পারেন। এবং প্যারোট ওএস যেটা আছে এখন তো লিনাক্সে, আশা করি ভালো একটা আইডিয়া আছে, কষ্ট হবে না। প্যারোট ওএসটাও সেট আপ করে চেষ্টা করতে পারেন। মাঝে মধ্যে এমন হয় যে কিছু টুলস দেখা গেল লিনাক্সে রান হচ্ছে, কালি লিনাক্সে, আর কিছু দেখা যাচ্ছে কালিতে রান হচ্ছে না, প্যারোটে রান হচ্ছে। তো নিজেদের রিসার্চের জন্য, ঘাটাঘাটির জন্য দুইটা সিমিলার ক্যাটাগরির অপারেটিং সিস্টেম থাকলে ভালো। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা, আমরা আমাদের আলোচনা শুরু করি। আমরা নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম হ্যাকিং যে মডিউলটা আছে সেটা স্টার্ট হবে। এর আগে যেই কয়েকটা ক্লাস হলো, আমরা ইন্ডিভিজুয়ালি বেশ কয়েকটা হ্যাকিং টেকনিক নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করেছি। ওকে, আজকে একটা আজকে থেকে হচ্ছে একটু ম্যাথোডোলজিক্যাল অ্যাপ্রোচ, সি সি কাউন্সিল হ্যাকিং মেথোডোলজি। যদিও এইখানে একভাবে তারা বলছে যে আমরা 5টা ফেজে হ্যাকিং এর কাজ করতে পারি,
অন্য প্রতিষ্ঠান বা অন্য হ্যাকার বলবে কি আরেকটা অন্য কোনো মেথডোলজির কথা, কারণ হ্যাকিং এর ধরা বাঁধা কোনো নিয়ম হয় না, কোনো সুনির্দিষ্টতা নেই। আমরা নিজেরাও যখন এই যে কাজ টাজ করতে যাই, বিভিন্ন ক্লায়েন্টের সিকিউরিটি টেস্ট, সে একবার 1 নাম্বার পেজে আছি, হঠাৎ 4 নাম্বারে যাওয়ার চিন্তা করছি, আবার হঠাৎ 2 নাম্বারে জাম্প করছি, এরকম উলট পালটও করা লাগে। কারণ রিয়েল লাইফের কোনো সুনির্দিষ্টতা নেই। হ্যাঁ, হ্যাকিং এর কথা বাদ দেন, কালকে সকালে উঠে কি দেখতে পাবেন তার কোনো গ্যারান্টি নেই। শেখ হাসিনা যদি আবার ফেরত চলে আসে, তারও কোনো কিন্তু গ্যারান্টি নেই, তাই না? আমাদের নর্মাল লাইফেরই কোনো ঠিক ঠিকানা নেই। আর হ্যাকিং তো টেকনোলজিক্যাল কথাবার্তা। তো অনেক পসিবিলিটি আছে, অনেক ভাবে আক্রমণ করা যায়, সবসময় একটা ধরাবাঁধা নিয়মে কাজ করা যায় না। তবে আমাদের তো এখানে আগে শিখতে হবে, তাই না? একটা বেজ লাইনের একটা আইডিয়া দরকার, প্লাস আমাদের শেখার জন্য এরকম একটা অ্যাপ্রোচ, ভালো একটা আইডিয়া দিবে যে আমরা ফার্স্টে রিকনেসেন্স বা এই কনসেপ্ট নিয়ে শিখবো, স্ক্যানিং নিয়ে দেখবো, তারপরে অ্যাক্সেস কিভাবে নিতে হয় সেটা নিয়ে দেখবো। ওকে। তো আবার ক্লায়েন্টের পার্সপেক্টিভেও যদি চিন্তা করি, মেথোডোলজি কি হেল্প করে, যে কারণ সব আমি এ পর্যন্ত যত কাজ পেয়েছি সব জায়গায় কমন সিনারিও, যে ভাই আমার বাজেট নাই, প্লাস আমার টাইম নাই, টাকাও কম দিব, সময়ও কম দিব, এখন কিন্তু টেস্ট করতে হবে সব রকমের উইকনেস খুঁজে বের করতে হবে। তো ওটা তো একদমই জিরো থেকে ভাবে করাটা দুষ্কর, তাই না? খুব কঠিন। তো কি করা যায়? একটা মেথোডোলজি মেনে কাজ করলে যেটা হয়, আচ্ছা এই কাজের পরে এই কাজ করছি, এতে করে আহ, মোটামুটি টাইম এবং বাজেটের যেই রেস্ট্রিকশন তার ভিতরে অনেক কিছু কভার আপ করা যায়। তবে এটা সবসময় সত্যি না, সবসময় সব কভার করা যায় না। অনেক কিছু বা নিজের কাছেই মনে হয় যে না আরেকটু কিছু হ্যাকিং এর চেষ্টা করা যেত, আরো সময় পেলে, আর একটা সপ্তাহ সময় পেলে আরো কিছু হয়তো ট্রাই করতে পারতাম, আর একটু এক্সপেরিমেন্ট করতে পারতাম। এরকম বেশ বিষয়বস্তু আছে। তো যাই হোক, আমরা এরকম একটা মেথোডোলজি মেনে শিখবো। তবে সবসময় অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যে রিয়েল রিয়েল লাইফে এরকম রোবটের মতো একটার উপর একটা কাজ করে গেলেই হ্যাক করা যায় না। হ্যাঁ, মাল্টিপল ভাবে চিন্তা ভাবনা করা দরকার পড়ে, অল্টারনেটিভ বিভিন্ন জিনিস নিয়ে চেষ্টা করার দরকার পড়ে। ঠিক আছে? আচ্ছা, তো এই যে প্রথম ফেজ রিকনেসেন্স বলছে, এটা আরেকটা প্রতিশব্দ, সহজ ভাষায় আমরা বলতে পারি ইনফরমেশন গ্যাদারিং। এটা নিয়ে আজকের মূল আলোচনা। ওকে, একদম প্রথমেই এইটা, এবং কেন এটার আলোচনা আমাদের দরকার, তার বড় একটা রিজন হচ্ছে ইনফরমেশন ইজ পাওয়ার। বর্তমান সময়ে যার কাছে যত বেশি ইনফরমেশন থাকে সে তত বেশি পাওয়ারফুল মানুষ। হ্যাঁ, বাংলাদেশের প্রাইম মিনিস্টার হচ্ছে ফেসবুকের মার্ক জুকারবার্গের ক্ষমতা বেশি, কারণ তার কাছে পুরো বাংলাদেশের কোটি কোটি যে ইউজার, তাদের অনেক অনেক ইনফরমেশন তার কাছে আছে। চাইলেই এখন সে ফেসবুকে সবাই দিয়ে গণহারে যদি পোস্ট দেখানো শুরু করে যে ফ্রিতে কিছু একটা পাওয়া যাচ্ছে, সবাই কিন্তু একসাথে ম্যানিপুলেট হয়ে যাবে, তাই না? হ্যাকিং পার্সপেক্টিভে যদি চিন্তা করি, সেখানেও সেম। প্রচুর পরিমাণে আমাদের ইনফরমেশন ক্যাচ করা দরকার। আমরা মুভিতে যেটা দেখি বা বিভিন্ন ভিডিওতে যেরকম করে, যে কেমন হ্যাকার কম্পিউটার সামনে বসতে কিবোর্ড নিয়ে খট খট দুটো আওয়াজ করলো আর হ্যাক হয়ে গেল। সিনেমাতে অবাস্তব অবিশ্বাস্য অনেক জিনিসই দেখায়, তো রিয়েলিটি হলো আর ওই যে অ্যাকচুয়াল যারা হ্যাকিং এর আহ, কাজ করে বা অ্যাকচুয়াল যারা হ্যাকার গ্রুপ আছে, এরা দীর্ঘ সময় ধরে তথ্য সংগ্রহ করে। এই যে বাংলাদেশ ব্যাংকে হ্যাকিং এর ঘটনাটা ঘটলো, হ্যাঁ, বিশাল বড় হ্যাকিং এর ঘটনা ঘটেছে, যদিও সেখানে
আহ, বিভিন্ন লজিক আছে, বা অনেকেই বলে বা কিছু এরকম এভিডেন্সও আছে যে গভর্নমেন্ট নিজেই, মানে গভর্নমেন্ট তো না, শেখ হাসিনার তারা নিজেরা এটার সাথে জড়িত ছিল। নিজেরা টাকা পয়সা লুটপাট করে হ্যাকিং এর নাম দিয়েছে। হ্যাকিং এর ঘটনাও ঘটেছিল, যাই হোক। আহ, আমরা যদি শুধু হ্যাকিং পার্টটার কথা বলি, সেখানে কি দাঁড়ায়, হ্যাকিং এর আগে প্রায় 6-7 মাস তারা শুধু বাংলাদেশ ব্যাংক রিলেটেড ইনফরমেশন খুঁজেছে, ইনফরমেশন ক্যাপচার করেছে। ইনফরমেশনকে খুঁজে খুঁজে তারা দেখেছে যে আমাদের শুক্রবারে, শুক্র শনিবার ব্যাংক বন্ধ থাকে, এবং জব অ্যাপ্লিকেশন, মানে কি বলে, ক্যারিয়ার পেজে গিয়ে জব অ্যাপ্লাই করা যায় বাংলাদেশ ব্যাংকে। তো তারা আক্রমণের মেথোডোলজি পাল্টে ফেলেছে। তারা এই যে ইনফরমেশন তারা পেয়েছে যে শুক্র শনিবার বন্ধ থাকে, ওই বেসিসে তারা আক্রমণ করেছে। হ্যাকিং এর ঘটনা, টাকা পয়সার ট্রানজেকশনের যে বিষয়টা, হ্যাঁ, এটা আমাদের শুক্রবারে বাংলাদেশ ব্যাংক থেকে শুক্রবারে ইনিশিয়েট হলো। আর ওই পাশে জার্মানি না স্পেনের যেখানে টাকাটা পাস হচ্ছিল, ওইখানেতে রবিবারে টাকা পাস, মানে ট্রানজেকশনটা করতে নিয়েছিল। তো শুক্র শনি বাংলাদেশের ব্যাংক বন্ধ, রবিবারে ওই ইউরোপের ওই কান্ট্রির ব্যাংক বন্ধ। তাহলে কি হচ্ছে যে যে যারা ম্যানেজমেন্ট বা বিগ অথরিটি যারা আছে, তাদের সবার চোখ ফাঁকি দিয়ে টাকাটা পাস করা তাদের উদ্দেশ্য ছিল। ওকে, দেখুন, শুধু এই যে ইনফরমেশন পেয়েছে, এইটার উপর বেস করে হ্যাকিং এর পুরো একটা প্ল্যান তারা সাজিয়েছে। কি আক্রমণ করব, কিভাবে আক্রমণ করব, কবে কোন দিন কি স্টাইলে আক্রমণ করব, সবকিছু আসলে নির্ভর করে ইনফরমেশনের উপরে। এবং এটাও আসলে মোস্ট অফ দ্য টাইম লিমিটলেস, বা ক্যান নট ডিফাইন। বিষয়টা কেমন, কিছু শিক্ষার্থী ক্লাসে যখন আলোচনা করি, প্রশ্ন করে বা জানতে চায় যে আমি কি কি তথ্য ক্লায়েন্টের ব্যাপারে সংগ্রহ করব, এটা আসলে সুনির্দিষ্ট করে বলা মুশকিল। যদি হ্যাকার মাইন্ড সেটে আগাই, হ্যাকার চিন্তা ভাবনা অ্যাপ্রোচে আগাই। কেন কঠিন? কারণ আমি যে কিভাবে হ্যাক করব তাকে আগে থেকে বলা আছে। যখন স্কুলে অঙ্ক পরীক্ষা দিতেন, সেটা মানে পরীক্ষার প্রশ্ন দেখলেই বোঝা যায় যে এই অঙ্ক এই ফর্মুলা দিয়ে করতে হবে, ঠিক আছে। কিন্তু হ্যাকিং এর কি এরকম নির্দিষ্ট ফর্মুলা আছে যে এইটা দিলে এই অ্যাপ্রোচে গেলে হ্যাক হবে? না, সব সময় সেম অ্যাপ্রোচে হ্যাক করা যায় না। আবার কখনো দেখা যায় মানে একটা অ্যাপ্রোচ না, মাল্টিপল অ্যাপ্রোচে হ্যাক করা যাচ্ছে। তাদের ওয়েব সার্ভার দিয়েও হ্যাক করা যাচ্ছে, তাদের নেটওয়ার্ক অ্যাক্সেস পোর্ট, আইপি অ্যাড্রেস, সেটা দিয়েও দেখা যাচ্ছে হ্যাক করা যাচ্ছে। ওকে, তো যার কারণে এটা লিমিটলেস, বা আসলে কোন ইনফরমেশন পেয়ে আমরা ক্ষান্ত হব তার কোনো দিক ঠিক নেই। যত ইনফরমেশন পাওয়া যায় তত বেটার। হয়তো আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, সাপোজ একটা ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস না, শুধু একটা ইউজার নেম খুঁজে পেয়েছেন যে অমুক সাইটে একটা ইউজার আছে, তার নাম হচ্ছে মনে করুন আলিম, ঠিক আছে, সে একটা নাম ইউজার। এখন আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হতে পারে যে এটা দিয়ে আমি আর কি হ্যাক করবো, আমি কিছু পেলাম না। কিন্তু হতে পারে, আমি একটা সিনারিও বোঝাচ্ছি, এমন হতে পারে একটা সময় গিয়ে আপনি একটা লগ ইন পেজ খুঁজে পেলেন। লগ ইন পেজে গিয়ে তখন এই যে আগে একটা ইনফরমেশন খুঁজে পেয়েছিলেন আলিম, এই নাম দিয়ে এরপরে পাসওয়ার্ড যেহেতু জানেন না, এক্স ওয়াই জেড একটা পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড অ্যাটাকের চেষ্টা করতে পারেন। ঠিক আছে, আমরা পাসওয়ার্ড অ্যাটাক ক্লাসে দেখাবো, বা আমরা দেখব যে শুধু একটা নাম যদি জানা থাকে, আমাদের পাসওয়ার্ড অ্যাটাক করতে কত সহজ হয়ে যায়, কত সুবিধা হয়। ওকে, আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। মানে আমি বলতেছি যে আমাদের যে মূলত কাজ ইথিক্যাল হ্যাকিং, তো এই ক্ষেত্রে কি কাউকে আদৌ হ্যাক করার কোনো প্রয়োজন পড়বে কোনো ইয়েতে যায়? হ্যাঁ, অবশ্যই আমাদের, মানে কাউকে হ্যাক করা লাগতে পারে? হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্টের যারা যে কাজগুলো দিয়ে থাকে, ওখানে ওভারঅল বা ব্রড ভিউতে যদি বলি, দুইটা অ্যাপ্রোচ হয়ে থাকে। একটা হচ্ছে ভিএ, এই কাজে আপনাকে যেটা করতে হয়, অ্যাসেস করতে হয়। অ্যাসেস এর কাজে মোস্ট অফ দা টাইম
মানে জাস্ট ইনফরমেশন পাচ্ছি, উইকনেসের ইনফরমেশন, মানে এই তথ্যটা রিপ্রেজেন্ট করছে, নাথিং এলস, যে তোমার আহ, উইকনেস আছে এতটুকু। আরেকটা যেটা পার্ট, সেটা হ্যাক বলতে পারি, কেউ কেউ এটাকে পেনেট্রেশন বলেও ডাকে। আহ, একটু শাব্দিক পার্থক্য আছে, যাই হোক। আহ, এই ফেজটা যেটা এইখানে আমরা অ্যাকচুয়ালি মানে পেনেট্রেশন অ্যাক্সেস, টেস্টিং যেটাকে বলে। হ্যাঁ, ওই ওই পার্টটাতে আমরা যেটা করি, এই যে দুর্বলতাগুলো পাচ্ছি ক্লায়েন্টের, সেটা দিয়ে সরাসরি অ্যাক্সেস নেই, সিস্টেমের অ্যাক্সেস নিয়ে প্রমাণ করে দেখিয়ে আসি যে হ্যাঁ তোমার এটা হ্যাক করার উপযোগী। এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, সে কি শুধু অ্যাসেস করেই থেমে যেতে চাচ্ছে, না সে প্রুফও দেখতে চায় যে হ্যাঁ অ্যাকচুয়ালি এগুলো দিয়ে অ্যাক্সেস বা কোনো ক্ষতি বা কোনো ইনফরমেশন চুরি করা সম্ভব। ওকে। বুঝছেন, বুঝছি। আচ্ছা, তো বলছিলাম ইনফরমেশন গ্যাদারিং এর কথা, এবং এই যে ইনফরমেশন গ্যাদারিং, তথ্য যে সংগ্রহ করি, এটা টাইম কনজিউমিংও হতে পারে। আমার কাজের ক্ষেত্রে প্রায় সময় দেখেছি যে আমার পুরো প্রজেক্টের যে টাইম, তার 60 থেকে 70% টাইম চলে যেতে পারে এই ইনফরমেশন গ্যাদারিং ফেজে। কারণ আমি যদি তথ্যই জানা না থাকে, আমি কি দিয়ে আক্রমণ করব, কোথায় আক্রমণ করব, তাই না? আমি জানি না তার আদৌ কোনো ওয়েব সার্ভার আছে কিনা, তাই জানি না, আমি কোথায় আক্রমণ করব, তাই না? আচ্ছা, তো ভ্যারিয়াস রিজনে আমাদের তথ্য সংগ্রহ করা দরকার। তো আজকের ক্লাসে মূলত বিভিন্ন তথ্য সংগ্রহের টেকনিক প্লাস সোর্স নিয়ে কথা বলবো, যে আমরা বিভিন্ন সোর্স থেকে কি কি জিনিস খুঁজতে পারি। ওকে, এবং মূল এমফাসিসটা থাকবে যে হাউ টু থিঙ্ক, অথবা আরেকভাবে বলতে পারি হোয়াট টু সার্চ, কি কি জিনিস খুঁজতে পারি আমাদের কাজে লাগতে পারে, এরকম পার্সপেক্টিভে মূলত আমরা আজকে অ্যাপ্রোচ করব। আচ্ছা, দুজন এসেছেন, নাম্বার 30, আর একটা 21। ওকে, আর কেউ বাকি আছেন অ্যাটেন্ডেন্স? ওকে, তো আমরা টেকনিক গুলো নিয়ে আলোচনা করি। বিভিন্ন টেকনিক হয়ে থাকে প্রথম, এবং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে ওয়েসিন্ট। ওকে, ওয়েসিন্ট জিনিসটা কি, কেমন? আচ্ছা, আরেকটা কথা হলো, এইখানে মেইনলি হাউ টু, কি বলে, সার্চ, ম্যানুয়াল বলবো না, উম, বা ম্যানুয়ালি বলতে পারি, যে কিভাবে ম্যানুয়ালি আমি সার্চ করতে পারি। অটোমেটিক বিভিন্ন টুলস আছে সত্য, এটার ভালো খারাপ দুই ধরনের দিকই হয়। অটোমেটিক টুলস গুলো, মনে করেন একটা টুলস রান করলেন, সে যাবতীয় যত ইনফরমেশন নেওয়া সম্ভব, ফর এক্সাম্পল, সে এনে দিচ্ছে। কিন্তু হতে পারে আপনি আসলে সব ইনফরমেশন চাচ্ছেন না, বা আপনার খুব স্পেসিফিক কোন একটা ইনফরমেশন কিন্তু ইন ডেপথ দরকার। হ্যাঁ, অটোমেটিক টুলস গুলো কি করে, ব্রড ক্যাটাগরি ইনফরমেশন আনতে থাকে। একদিক দিয়ে ভালো, আবার খারাপ। ভালো দিক কি, যে আমাদের মাঝে কিছু ক্ষেত্রে, কিছু সিনারিতে এফিশিয়েন্ট হতে পারে, যে টুলস রান করলাম, সে একাই সব ইনফরমেশন ক্যাচ করে দিচ্ছে। ওকে, তো আমি ম্যানুয়ালি আমরা কি চিন্তা করতে পারি এবং কি কি খুঁজতে পারি, সে আলোচনাগুলো আগে আমরা করি। ওকে, আচ্ছা, ওএসিন্ট জিনিসটা কি বলা হয়, এটা ফুল মিনিংটা দাঁড়ায় ওপেন সোর্স ইন্টেলিজেন্স। শব্দটা কেন বোঝালাম,
এর মেকানিজমটা বোঝানোর জন্য যে কি হয়, আমরা এই যে অনলাইনে ইনফরমেশন নিজেরাই দেই না অনেক কিছু। ফেসবুকে আপনি পাবলিক করে একটা পোস্ট দিয়ে রেখেছেন, পাবলিক মানে কি আপনি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। মানে আপনি অনলি মি প্রাইভেসি দেননি, বা স্পেসিফিক ফ্রেন্ডস প্রাইভেসি দেননি, সবার জন্য উন্মুক্ত একটা ছবি। তো সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, মানুষ দেখলে দোষ? কোনো দোষ নেই। আপনি অনলাইন পত্রিকায় একটা সাক্ষাৎকার দিয়েছেন বা ইউটিউবে একটা ভিডিও পাবলিশ করেছেন, আপনি কিছু একটা করছেন, লাফালাফি করছেন, সেটার ভিডিও দিয়ে রেখেছেন, ইউটিউবে আপনি সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। ওকে, আপনি নিজেই যখন একটা ইনফরমেশন সবার জন্য অ্যাভেইলেবল করে দিচ্ছেন, উন্মুক্ত করে দিচ্ছেন, তখন সেটা হয়ে যাচ্ছে ওপেন সোর্স, সর্বজন উন্মুক্ত। হ্যাকাররা কি করে, এই মানে আমরা নিজেরা যে সকল ইনফরমেশন অনলাইনে উন্মুক্ত করে দিচ্ছি, শেয়ার করে দিচ্ছি, এই ধরনের ইনফরমেশন তারা খোঁজা শুরু করে। আচ্ছা, এই লোকটা অনলাইনে কি কি শেয়ার করেছে, কি কি আছে। ওকে, তো আমরাও কি করি, ওপেন সোর্স ইন্টেলিজেন্স, পাবলিকলি যে অ্যাভেলেবল ইনফরমেশন সেগুলো খোঁজার চেষ্টা করি। তো এই যে পাবলিক ইনফরমেশন খুঁজবো, এই খোঁজা বা সার্চ, এই সার্চ করার জন্য আমাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে সার্চ ইঞ্জিন ব্যবহার করা। কারণ সার্চ ইঞ্জিন গুলো কি করে, আমরা কি কোনো একটা জিনিস খুঁজতে চাচ্ছি, যেমন এখানে গুগলে যখন সার্চ দিচ্ছিলাম ইথিক্যাল মানে হ্যাকিং এর মেথোডোলজি, গুগল তার যে ক্রলার আছে, গ্লোবালি কোটি কোটি ওয়েবসাইট আছে, সেখান থেকে আমার নিড অনুযায়ী স্পেসিফিক করে একটা রেজাল্ট বের করে এনে দেখাচ্ছে। ওকে, তো আমরা কি করতে পারি, এই সকল সার্চ ইঞ্জিনের সাহায্য নিয়ে স্পেসিফিক করে আমরা তথ্য খুঁজে বের করতে পারি। ওকে, এই যে গুগল, হ্যাঁ, এই গুগলের ক্যাপাসিটির আরেকটা বড় বিষয় হচ্ছে গুগল অনেক ধরনের ইনফরমেশন আমাদের বের করে দিতে পারে। অন্যান্য সার্চ ইঞ্জিনের তুলনায় গুগলের এই সার্চ করার ক্যাপাসিটিটা ভালো, এফিশিয়েন্ট, উত্তম। তো এটার চমৎকার একটা টার্মিনোলজি আছে, এটাকে কেউ কেউ গুগল হ্যাকিং বলে ডাকে থাকে। কারণ কি, কারণ হচ্ছে আমরা যেই নর্মালি গুগলে যদি সার্চ করি, সে তো অবশ্যই রেজাল্ট এনে দেখাবে। আবার গুগলের সার্চ করার কিছু অপারেটর আছে, হ্যাঁ, এগুলো ব্যবহার করে সার্চ করলে আরো এফিশিয়েন্টলি বা আরো স্পেসিফিক করে আমাদের ডাটা সে খুঁজে এনে দেখাতে পারে। ওকে, আমি কিছু এক্সাম্পল দেখাচ্ছি, নো প্রবলেম। তো এই জিনিসটাকে বলা হয়ে থাকে গুগল ডকস, এবং অবশ্যই এটারও চিট শিট অনলাইনে অ্যাভেলেবল আছে, সেটা নিয়েও একটু পরে বলছি। ঘাবড়ে যাওয়ার, ভয় পাওয়ার কিছু নেই। আগে একটু ডক্স জিনিসটা কি, বেসিক আইডিয়াটা বোঝাই। ওকে, যেটা কাজটা করে কি করে, তারপরে আপনি অনলাইনে চিট শিট দেখলে বা অন্যদের এক্সাম্পল দেখলে সহজেই বুঝতে পারবেন, বা চাইলে পরবর্তীতে নিজের মতো মডিফাই করে সার্চ করতে পারবেন। ওকে, আচ্ছা, তো গুগল ডক্স এর জিনিসটা কেমন, যদি আমরা একটা সার্চ দিই, এমন নর্মালি আশরাফুল আলিম লিখে আমার নাম দিয়ে সার্চ দিই, কি হচ্ছে, আমার নামের যা যা অ্যাভেলেবল আছে, প্রোফাইল আছে, এইগুলো আমাকে সে এনে শো করছে, দেখাতে থাকছে। ওকে, শুধু আমার নামের কি দেখাচ্ছে না, দেখা যাচ্ছে একজন আমার নামের বাইরে বা আমার সাথে রিলেটেড না, কিন্তু তার নামও কাছাকাছি, কে এম আশরাফুল আলিম, এইটার রেজাল্টও সে শো করছে। নর্মাল গুগল সার্চে আমি বেসিক সার্চেই বেশ কয়েকটা ইনফরমেশন পেতে পারছি। আচ্ছা, কেমন হয় যদি আমি রেজাল্ট দেখতে চাই, যে আচ্ছা এই শিক্ষণেরটা যদি যাই, এখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে লিঙ্কটা, এই যে ইউআরএলটা, এইখানে খেয়াল করুন আশরাফুল হাইফেন আলিম নাম দেয়া, তাই না? আমার নামের জন্য এখানে একটা ইউআরএল এ মেনশন করা থাকছে আমার নামটা। আমি গুগলকে বা বলতে চাই যে আচ্ছা, আশরাফুল আলিম এরকম নামের সবকিছু আমার জানা দরকার নেই, যে সকল ওয়েবসাইটের ইউআরএল এ লিঙ্কে এই নাম আশরাফুল আলী উল্লেখ আছে, শুধু সেগুলো দেখাও।
মানে ফেসবুক প্রোফাইল টোফাইল বা এগুলোর আই ডোন্ট কেয়ার, তুমি যা ইচ্ছা রাখো, কিন্তু স্পেসিফিক করে ইন ইউআরএল আশরাফুল, যেই সকল রেজাল্টের ইউআরএল বা লিঙ্কে আশরাফুল হাইফেন আলিম এভাবে আছে শুধু সেগুলো আমাকে শো করো। এই যে ইন ইউআরএল, হ্যাঁ, এটা হচ্ছে আমার সার্চের একটা অপারেটর, এবং এরকম আরো বিভিন্ন অপারেটর আছে, এটা চিট শিটও আছে। ওকে, আমি এটা নিয়ে একটু পরে বলছি। সার্চ দিলাম, এখন যেগুলো রেজাল্ট দেখাচ্ছে দেখুন, আগে এই শিক্ষকটা দেখাচ্ছে, ফেসবুকে যেটা দেখাচ্ছে আশরাফুল হাইফেন আলিম নাম দেয়া, ওরা বা রিসার্চ গেটে যেটা দেখাচ্ছে এটারও ইউআরএল এ যদি যাই, দেখাচ্ছে কি আশরাফুল হাইফেন আলিম। ওকে, হচ্ছে ওর রেজাল্ট, মানে কি বলে, ফিল্টারের সিস্টেমটাই পাল্টে যাচ্ছে, সে আরো স্পেসিফিক করে আমাকে রেজাল্ট দেখাচ্ছে। ওকে, তাহলে একাধিক ফিল্টার একসাথেও ব্যবহার করা যায় বা ডর্কস ব্যবহার করা যায়। সাপোজ আমি দিলাম আশরাফুল আলিম, এটা থাকবে, কিন্তু এই নামের সাথে রিলেটেড কোনো পিডিএফ ফাইল অনলাইনে অ্যাভেলেবল আছে কিনা, আশরাফুল আলিম ফাইল টাইপ পিডিএফ। মানে রেজাল্ট যেগুলো আসবে সবগুলো রেজাল্ট হবে পিডিএফ ফাইল। যেমন এটার কি তো মাদ্রাসার লিস্ট দেখাচ্ছে, এই লিস্টের, আচ্ছা, আমার ফরবিডেন, কিন্তু গুগলের সার্চে রেজাল্ট এসেছে, কিন্তু এই যে রেজাল্ট এটা দেখাবে পিডিএফ ফাইল, এবং এই পিডিএফ ফাইলের ভিতরে কোথাও আশরাফুল এবং আলিম উল্লেখ আছে, যদিও আলিম হতে মাদ্রাসার নাম, আশরাফুল হলো ফাজিল মাদ্রাসা, এটাও মাদ্রাসারই নাম, যাই হোক। তো কিন্তু শব্দ দুটা উল্লেখ আছে, এই ধরনের যে কোনো পিডিএফ ফাইল অনলাইন থেকে সে দেখাবে। পিডিএফ না, আমি চাচ্ছি এক্সেল ফাইল, এক্সেল, এক্সেল ফাইল যদি থাকে, কোনো এক্সেল ফাইলে আশরাফুল আলিম নাম উল্লেখ থাকে, সেটা সার্চ করতে পারি। আমি দিয়েছে, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখুন, দিয়েছি যে আশরাফুল উলুম আলিম মাদ্রাসা, ওই এক্সেল ফাইলের ভিতরে এমন কিছু একটা আছে, তাই সে রেজাল্ট আমাকে শো করছে। এখানে আশরাফুল আলিম না থেকে যদি কোনো পাসওয়ার্ড ব্যাকআপ বা এই ধরনের কিছু শব্দ উল্লেখ থাকতো, হ্যাঁ, দেখা যেত। বা যেটা হতে পারে যে রেজাল্টে এমন সাইট বা এমন কিছু দেখাচ্ছে যারা পাবলিকলি এক্সেল ফাইল আকারে তাদের পাসওয়ার্ড বা এমন কোনো ফাইল উন্মুক্ত করে রেখে দিয়েছে, তাই না? সেন্সিটিভ আরো অনেক শব্দ হতে পারে। ইয়াং অ্যাডভেঞ্চারের শীট 1 টা কে দিয়ে রেখেছে এটা? এটাও কোনো একটা সাইট, ওর অ্যাসিস্ট্যান্ট ইউজার নেম পাসওয়ার্ড সব দিয়ে রেখেছে। চমৎকার না? ইউআরএল, ইউজার নেম, পাসওয়ার্ড, ওয়েব, মেইলের অ্যাড্রেস, এগুলো পাবলিকলি সে ওপেন করে রেখে দিয়েছে এক্সেল ফাইল। আমার কি দোষ, তাই না? সে ওপেন করে রেখেছে, আমি এই জন্য দেখেছি, নাথিং এলস। আচ্ছা, ইন্টারেস্টিং না বিষয়টা? সার্চ, নর্মাল গুগলে একটা শুধু পাসওয়ার্ড শব্দ লিখে সার্চ করেছি, তাতেই আমার আউটপুটে কি হচ্ছে, পাসওয়ার্ড রিলেটেড যত এক্সেল ফাইল আছে এগুলো শো করছে। পল্লী সঞ্চয় ব্যাংকের ওদিকে কি অবস্থা, এদেরও যদি এই জিনিস ওপেন থাকে তাহলে হলো। না, এটা শেয়ার দিব না, স্ক্রিন দেখা যাবে, ওনারা আরেক দফা হ্যাকিং এর শিকার হবে, পরে দোষ হবে আমার। যাই হোক, যেটা বোঝানো উদ্দেশ্য বা বোঝাতে চাচ্ছি যে গুগলের সার্চের মাধ্যমে নর্মালি পাসওয়ার্ড লিখে আপনি যদি সার্চ করেন পাসওয়ার্ড কি কাকে বলে, হ্যাঁ, এই রিলেটেড জিনিস দেখাতে থাকবে, কিন্তু আরেকটু স্পেসিফিক করে যে দিলাম, ওর সার্চের ক্যাপাসিটিটাকে একটু পাল্টে দিলাম, কি হচ্ছে, আমি
একটু অন্যরকম ইনফরমেশন পাওয়া শুরু করছে, হ্যাকাররা এই কাজগুলোই করে। ওকে, এবং গুগল ডক্স, চিট শিট, এরকম বিভিন্ন চিট শিট অনলাইনে খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, যে কোনো একটা আপনি ডাউনলোড করে দেখতে পারেন, পড়তে পারেন। কনসেপ্টটা কেমন, যে এখানে যেমন এই এক্সাম্পলটা কি করছে বলে দিচ্ছে, কোনটা কোয়েরি, এক্সাম্পল কি কি কাজ করবে। ওকে, জাস্ট আপনি গুগলে সার্চ করবেন, চিট শিট গুলো দেখলে বুঝে যাবেন আইডিয়া, কারণ কমন স্ট্রাকচারটা তো বুঝে দিলাম যে কোয়েরি গুলো কেমন হয়। এবার জাস্ট কোনটা কোনটা আমাদের আছে সেটা দেখার পালা। ওকে, তো এটা গেল ডর্কস এর কথা। আর কাহিনী আছে, শুধু যে আমাদের নিজে ম্যানুয়ালি বিল্ড করতে হবে এমন না। ডর্কস এর বিভিন্ন কালেকশনও অনলাইনে খুঁজে পাওয়া যায়, যারা অন্যরা এরকম ডর্কস বিভিন্ন ট্রাই করেছে, চেষ্টা করেছে তাদের। সেটা কেমন, সেটা কি, সেটার একটা হচ্ছে এইচডিবি, গুগল হ্যাকিং ডাটাবেস। আদার্স যারা রিসার্চাররা আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ডর্কস নিয়ে রিসার্চ করে কম্বিনেশন বানানোর চেষ্টা করে। হ্যাঁ, যেমন যেটা কি করছে, সাইট যে github.com-এ যাদের ওপেন এসএসএইচ প্রাইভেট কি আছে, এইটা সে খুঁজে বের করে দেখাবে। ওপেন আমাদের এসএসএইচ কমিউনিকেশন যেটা হয়, হ্যাঁ, এটা নিয়েও আমরা সিস্টেম হ্যাকিং এ দেখবো। এটা একটা প্রোটোকল রিমোটলি ডেস্কটপ বা কম্পিউটার কানেকশনের জন্য। ওকে, তো এটা যদি সার্চ দেই, আবার কাহিনী আছে, গুগলে খুব বেশি সার্চ দিলে সে একটু পরে আপনাকে ক্যাপচা ভেরিফিকেশন দেওয়া শুরু করবে যে তুমি আদৌ মানুষ কিনা। আচ্ছা, শুধু তো এতটুকু আমি যদি চাই, এটা তো মানুষ দিয়েছে যে যারা যাদের রেজাল্ট দেখতে পাচ্ছেন সবারই এই ওপেন এসএসএইচ কি জিনিসগুলো পাবলিকলি উন্মুক্ত। ওকে, আমি যদি আরেকটু বলে দিই যে ইউআরএল ডট বিডি, বাংলাদেশের নামের কিছু আছে কিনা, যদিও দেখাচ্ছে না, যদি থাকতো, হ্যাঁ, ডট কম ডট বিডি বা এরকম সামথিং যাই থাকুক, ডট কম ডট বিডি এভাবে যদি দিই, এই নামে যাই থাকবে তাদের রিলেটেড রেজাল্ট আমাকে শো করতে থাকবে। ওকে, ম্যানুয়ালি শিখলে একটু সুবিধা কি, যে আমার নিজের মতো আরো কিছু কোয়েরি অ্যাড করে আমি একটু সার্চ করতে পারবো। ওকে, এমনিতে জিএসডিবি তে এখানে ফিল্টারে গেলেও বিভিন্ন ক্যাটাগরিতে আপনি ফিল্টারিং কাজ করতে পারবেন, যে আমি ফাইল কন্টেনিং ইউজার নেম, কোন ধরনের কোয়েরি দিলে ইউজার নেমে ফাইল টাইল এগুলো আমাকে শো করবে। ইন্ডেক্স অফ স্ল্যাশ ইউজার নেম, এই কোয়েরিটা দিলে কি হবে, মানুষের ইউজার নেমের রেজাল্ট গুলো গুগলে দেখাতে থাকবে। ওকে, আমাদের চিট শিট আছে, ডক্স এর বিভিন্ন কালেকশনও আছে, আমরা এগুলো কি করতে পারি, ইউটিলাইজ করতে পারি। আচ্ছা, আমি আরো তথ্য নিয়ে আসবো। ওকে, এরপর আরেকটা কনসেপ্ট, সকমিন্ট, এটা ওয়েসিন্টের পার্ট বলতে পারি, সোশ্যাল মিডিয়া ইন্টেলিজেন্স। এটাও ইম্পর্টেন্ট কেন, কারণ হচ্ছে এটা হিউজ কালেকশন আমাদের অনেকেরই, আপনারাই যারা এখানে ক্লাস করছেন, কয়জনের নিজস্ব ওয়েবসাইট আছে, আছে কারো নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট আপনাদের? স্যার না স্যার। পার্সোনাল ওয়েবসাইট মানে আমার নেই, তবে আমার দাদার আছে। আচ্ছা, একজন, আর আর কেউ? আহ, মানে ও আর কি ওয়েব ডেভেলপমেন্ট করে তো, হ্যাঁ, এই হ্যাঁ, জন্য। হ্যাঁ, হ্যাঁ। তো ওই একজন দুইজন ছাড়া আমাদের পার্সোনাল ওয়েবসাইট কিন্তু খুব কম, কিন্তু ফেসবুক প্রোফাইল নাই এমন কেউ আছেন যারা ফেসবুক অ্যাকাউন্টে নেই? না স্যার, এমন কেউ হ্যাঁ, পাওয়া এমন যাবে না। কিন্তু খুঁজে পাওয়া যায় না। এবং এই সোশ্যাল মিডিয়াতে আমরা ক্রমাগত বিভিন্ন ইনফরমেশন শেয়ার করতে থাকি, তাই না? ওই সোশ্যাল মিডিয়া গুলো এর জন্য আমাদের কাছে একটা ভালো সোর্স, যাচ্ছে আমি কারো ব্যাপারে ইনভেস্টিগেশন করতে চাই আমি, ও ভালো কথা, এই যে টেকনিক গুলো, এটা হ্যাকিং পার্সপেক্টিভে একটা প্রয়োজনীয়তা তো আছেই, প্লাস কিছু ক্ষেত্রে ক্লায়েন্ট
স্পেসিফিক করে ইনভেস্টিগেশন টাইপের আপনাকে কাজ দিতে হবে, যে আমাকে এই জাতীয় কিছু একটা তথ্য খুঁজে দিয়ে দিতে হবে, বা একটা মাঝে মধ্যে এমন হয় আহ, কিছু কাজ এমন দেখেছি, কি বলে যে আমি হ্যাকিং এর শিকার, অথবা আমার ব্যাপারে কেউ একটা এরকম কিছু একটা ক্লেইম করছে, তুমি অনলাইনে ঘেটে আসল তথ্য বা ট্রু ইনসিডেন্টের তথ্যগুলো আমাকে খুঁজে বের করে দাও। ওকে, তো এই টাইপের গিগ বা প্রজেক্টে আপনার এই কনসেপ্ট গুলো কিন্তু দরকার পড়বে। হ্যাঁ, আচ্ছা, তো সফটওয়্যারের কথা বলছিলাম যে হিউজ কালেকশন, আপনার কেউ একটা এরকম ইনভেস্টিগেশনের কাজ দিল, সোশ্যাল মিডিয়া গুলো নিজের সার্চ ইঞ্জিন আছে। হুম, সোশ্যাল মিডিয়া সার্চ ইঞ্জিন, যেমন ফেসবুকে যদি যান, ফেসবুকে নিজস্ব সার্চ ইঞ্জিন আছে। আপনার মোবাইল দিয়ে যারা ব্রাউজ করেন তারা অত ভালো বুঝবেন না, আপনি ল্যাপটপ দিয়ে বা কম্পিউটার দিয়ে যদি ফেসবুকের সার্চ ইঞ্জিনটা ওপেন করেন, দেখবেন যে ভেরিয়াস ক্যাটাগরিতে সার্চ করা যায়। ওকে, একটা মানুষ, ব্যক্তি, লোকেশন, কার ফ্রেন্ড না ফ্রেন্ড, এই টাইপের বিভিন্ন ইনফরমেশন কিন্তু বের করা যায়। ওকে, তো ইনভেস্টিগেশন চালাতে গেলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ধরে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতেও সার্চ করতে পারেন, শুধু ফেসবুকে ক্ষেত্রে না, ইনস্টাগ্রামের আছে, টুইটারের আছে, লিঙ্কডইনের আছে। হ্যাঁ, এই সকল সোশ্যাল মিডিয়া গুলোতে গিয়ে গিয়ে সার্চ করতে পারেন যে ওকে, আমার কোনো ইনফরমেশন পাই কিনা। বাট এটার ফুল মিনিং কি? এই যে সকমেন্ট। সোশ্যাল মিডিয়া ইন্টেলিজেন্স, সোশ্যাল মিডিয়ার এসোসিয়াম আর ইন্টেলিজেন্সের ইন্ট, সকমিন্ট। ওকে, ওকে। আচ্ছা, কিছু সাইট আছে আমাদের এই কাজে হেল্প করতে পারে, যেমন একটা হচ্ছে সোশ্যাল মেনশন। এখানেও বলে রাখি, এই যে টুলস বা সাইট গুলো দেখাচ্ছে এগুলো পাল্টায়, কখনো ডিজাইন পাল্টায়, কখনো তাদের প্রাইসিং মডেল পাল্টায়, কখনো সাইট ধরেই ডাউন হয়ে যায়। তো আমাদের এই জন্য যেটা ফোকাস দেওয়া দরকার, যে কনসেপ্টটা, যে হাউ টু থিঙ্ক, আমি কি বের করতে চাচ্ছি। আমি বের করতে চাচ্ছি সোশ্যাল মিডিয়ার কোথাও অমুক নাম উল্লেখ করেছে বা হচ্ছে কিনা। সোশ্যাল মেনশন জাতীয় কিছু সাইট আছে, সোশ্যাল সার্চার এরকম সাইট গুলোতে যদি যাই, বা সোশ্যাল মেনশন, কেউ আছে ফ্রিতে অনেক ইনফরমেশন প্রোভাইড করে, কেউ ফ্রিতে দেয় না। আমি যদি যেমন দিই আমাদের সাকিব আল হাসানের নিয়ে, হ্যাঁ, সাকিব আল হাসান এই নামটা পাবলিকলি সোশ্যাল মিডিয়ার কোথায় কোথায় পোস্ট হচ্ছে রিসেন্ট টাইম গুলোতে। একে তো সোশ্যাল মিডিয়ার নিজস্ব সার্চ ইঞ্জিনে গিয়ে সার্চ করতে হবে যে মানুষ এটা নিয়ে কি লেখালেখি করছে, আইডিয়া করার জন্য। কেউ যদি আর শুধু এই পিকচার ওয়েবসাইটের দেয়, পিকচারের ক্ষেত্রেও আমরা গুগলের একটা সাহায্য নিতে পারি। গুগলের এই যে দেখুন, সার্চ বাই ইমেজ একটা অপশন আছে। হ্যাঁ, একটা ছবি আপনি যদি এখানে আপলোড করেন, আমি একটা আপলোড দিই, আমার নেটওয়ার্ক একটু স্লো। এই তো ওয়েবসাইট গুলোর এই, লিঙ্ক দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। কি হচ্ছে এই যে যে আপনাকে সার্চ দিলাম, এইটার কাছাকাছি সিমিলার কি কি আছে, এটা কি বলছে। আবার এখন যেটা ভালো করেছে, যে টেক্সট ও ডিটেক্ট করতে পারে। একটা সময় শুধু ছবি ডিটেক্ট করতে পারে, এখন কি হচ্ছে টেক্সটও আপনি ডিটেক্ট করে এই রিলেটেড সার্চ করতে পারেন। ওকে, হচ্ছে সবগুলো বিড়ালের, মানে এরকম হাঁ করা বিড়ালের ছবি সিমিলার ক্যাটাগরিতে আছে, এগুলো দেখে। তো কি হয়, এইভাবে রিভার্স ইমেজ সার্চ করে এই ইমেজের সোর্স বা কে বিল্ড করছে বা আদার এইটার সাথে রিলেটেড আরো রেজাল্ট পাওয়া যায়। তো এখান থেকে আইডিয়া করা যায় যে না, এটা আসলে বিড়ালের ছবি, এটা প্রমাণিত। হ্যাঁ, সবগুলো বিড়ালের এরকম ছবি দেখাচ্ছে, তাই না? একটা আইডিয়া করতে সুবিধা। এটাকেও আমরা ওয়েসিন্টের মধ্যে রাখতে পারি, রিভার্স ইমেজ সার্চ। ওকে, আচ্ছা, সোশ্যাল মেনশনটার কথা বলছিলাম, সোশ্যাল মেনশন, কোথাও যে মেনশন করছে কিনা। আচ্ছা, সে বিভিন্ন জায়গায় সার্চ করছে, সাকিব আল হাসান অনেক হট টপিক, হয়তো এর জন্য সময় নিচ্ছে আরো বেশি।
আমার নাম সার্চ করলে গতদিন দেখলাম যে 1 মিনিটেরও কম সময় চলে এসেছে। দেখুন, সাকিব আল হাসান ক্রিকেট প্লেয়ার, আজকে এটা 16টা 54, দ্যাট মিনস 4টা 54 সময় এইখানে মেনশন করছে। উইকিপিডিয়াতে এডিট হয়েছে, হিন্দুস্তান টাইমসের নিউজ এসেছে, ইউটিউবে ভিডিও আপলোড হয়েছে, রিয়েল টাইমে লেটেস্ট যা যা তাকে নিয়ে নিউজ কমেন্টারি যা যা করছেন এগুলো সব করছে, এবং একটা ড্যাশবোর্ডে সে বেশ কতগুলো ইনফরমেশন আমাকে প্রোভাইড করছে। তো কন্টিনিউয়াস কারো নামে বা কিছু একটা মনিটর করতে গেলে বা কোথায় কোথায় মেনশন হচ্ছে দেখতে গেলে এটা একটা ভালো ওয়ে বা ভালো টেকনিক। ওকে, আচ্ছা, তো আমরা সোশ্যাল মিডিয়া ইন্টেলিজেন্সের হেল্প নিতে পারি। ওকে, এরপর আরেকটা জিনিস, সেটা হলো ইমেইল সার্চ। ওকে, ইমেইল অ্যাড্রেস গুলো পেলে আমাদের জন্য একদিক দিয়ে ভালো। ইমেইল অ্যাড্রেসের থ্রুতে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করা যেতে পারে, অথবা অথেন্টিকেশন জাতীয় যে আক্রমণগুলো আছে, লগ ইন জাতীয় যে আক্রমণগুলো আছে সেইখানে হেল্প করতে পারে। ওকে, তো হ্যাঁ, লিঙ্ক এখানে লিখছি। এই সিমিলার কাজের জন্য আরো অল্টারনেটিভ সাইট থাকতে পারে, বা আছে, সেগুলোও দেখবেন। যেমন এই যে ছবির জন্য একটা সাইট আছে পিম আই, ও ইমেজ সার্চ করতে পারে এবং বেশ ভালো রকমের ইমেজ সার্চ করতে পারে। যদিও আমার ছবি আপলোড দিলে সে কেন জানি সিমিলার ক্যাটাগরির ছবি পায় না খুঁজে। আহ, আর কোনো ছবি কি আছে? এই একটা ছবি যদি দেই, হ্যাঁ, যে আমার ছবি দিলাম এই রিলেটেড, এটার কাছাকাছি আর কি কি ছবি আছে তার সাথে অনেকটা মিলে যায়, হ্যাঁ, এই পুলিশের সাথে। আচ্ছা, যাই হোক, সিমিলার ক্যাটাগরি আর কি কি ছবি আছে সেগুলো সে আমাকে এনে দেখাচ্ছে রিভার্স ইমেজ সার্চ, এবং বেশ ভালো রকমের সলিউশন দিতে পারে। আপনার ওটা তো আপনার বড় ভাই মনে আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আবার আসি ইমেইলের কথা বলছেন। ইমেইল সার্চের ক্ষেত্রেও আমরা কিছু সার্চ ইঞ্জিন বা সাইট ব্যবহার করতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো আসলে পেইড। যেমন একটা সাইট আছে hunter.io। তবে এই ইমেইলের কনসেপ্টটার সাথে যদি আপনারা কেউ ডিজিটাল মার্কেটিং এর কাজটা আগে করে থাকেন, তো তাদের দেখেছি এই জিনিসটাতে বেশ ভালো একটা অভিজ্ঞতা বা আইডিয়া থাকে। মার্কেটিং পারপাসে ইমেইল যখন খুঁজে বের করে, তো সেই কনসেপ্ট এখানেও কাজে লাগানো যায়। হ্যাঁ, যেমন এখানে যদি আসি ইমেইল ফাইন্ডারের এই সাইটটাতে যদি আসি, ও কি করতে পারে, আমি যদি কোনো ইমেইলের নাম অথবা কোম্পানি যদি বলে দেয় যে অমুক কোম্পানি, বাংলাদেশের একটা কোম্পানি, মনে করুন বাংলা লিঙ্ক, সার্চ দিলাম যে বাংলা লিঙ্কের কোনো ইমেল পাবলিকলি অ্যাভেলেবল আছে কিনা, বাংলা.নেট, বাংলা লিঙ্ক ডট নেট। হ্যাঁ, বাংলা লিঙ্কের এরকম 8টা রেজাল্ট অ্যাভেলেবল। যদিও ওর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলে, কিছু হচ্ছে রেজাল্ট ফ্রিতে দেখাবে, কিছু পেইড। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে, কিন্তু মানে বেশ মানে ভালো রকমের ইমেল অ্যাড্রেস ক্যাপচার করতে চাইলে ওদের একটু পে করা লাগে। ওকে, সে 20+ সোর্স থেকে আমাকে ইমেল অ্যাড্রেস খুঁজে বের করে দেখাচ্ছে যে এরকম এরকম। আচ্ছা, লগ ইন করা লাগে, লগ ইন ছাড়া এই বেসিক রেজাল্টও সে শো করছে না, কিন্তু সম্ভব আমাদের এটা থ্রুতে ইমেল অ্যাড্রেস আমরা খুঁজে বের করতে পারি।
ওকে, এরকম হান্টারের মতো আরো অল্টারনেটিভ আরো সাইট আছে, ইমেইল ফাইন্ডার। তো আপনারা যেটা করতে পারেন, সাপোজ এইভাবেই সার্চ দিবেন hunter.io অল্টারনেটিভস, বিভিন্ন সাইট আছে, কিন্তু এগুলোর হেল্পও নিতে পারেন যে আচ্ছা অমুক প্রতিষ্ঠান বা বাকিরা ফ্রিতে আর কেউ কোনো এক দুইটা ইমেল আরো কিছু বেশি শো করে কিনা। হ্যাঁ, মাল্টিপল সোর্স থেকে সার্চ করলে দেখা যাচ্ছে ইমেইলের আরো ভালো কিছু ইনফরমেশন আপনি খুঁজে পেতে পারেন। ওকে, আচ্ছা এরপর আরেকটা হ্যাকড ডাটাবেস বা লিকড ডাটাবেজের কথা বলতে পারি। এইটা নিয়েও আমাদের একটু জানার দরকার আছে। অনেক সময় হয় এই লিক ডাটাবেস বা এই জায়গাগুলো থেকে আমরা আরো ইনফরমেশন পেতে পারি বা আইডিয়া পেতে পারি, যদিও সবাই ফ্রিতে দেয় না, কারণ যারা এটা হ্যাক করে ডাটাবেস দিচ্ছে তারাও দেখা যায় কম বেশি অনেকেই ডাটা আসলে সেল করে। হ্যাঁ, কেউ আছে পেইড, কেউ আছে ফ্রিতে দেয়। তো ফার্স্টে যেটা আমাদের দরকার পড়বে যে আমি আদৌ হ্যাকিং এর শিকার হচ্ছে কিনা, বা একটা সাইট আছে হ্যাভ আই বিন ফাউন্ড, ও একটা আইডিয়া আপনাকে দিতে পারে যে আচ্ছা আমি আহ, একটা ইমেল অ্যাড্রেস যদি দিই, সাপোজ আপনাদের ক্লাসে এটা 86 যদি দেই, ও সরাসরি লিক ডাটাবেস বা পাসওয়ার্ড এগুলো শো করবে না, কিন্তু আইডিয়া দেবে যে কোথায় আমার এই ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড লিক হয়েছে। সে বলছে যে টেলিগ্রামে এই যে মে মাসে পাসওয়ার্ড লিস্ট লিক হয়েছে, সেইখানে আমার এই ইমেল অ্যাড্রেসটা আছে। নাজ এপিআই তে আমারটা লিক হয়েছে এই টেলিগ্রামেই, স্টিলার লগস। তারা বিভিন্ন এরকম সোর্স থেকে স্টিলার স্টিলার গুলো হচ্ছে যে ম্যালওয়্যার, আমরা পড়েছিলাম না ম্যালওয়্যার ক্লাসে, দেখেছিলাম তো কাজই কি আমাদের ক্রেডেনশিয়াল চুরি করা, এই টাইপের কিছু ম্যালওয়্যার হয়তো এই শিখন বা এই শিখনের কোনো ইউজারকেও ইনফেক্ট করেছে, সেখান থেকে ডাটা নিয়ে এই ইমেল অ্যাড্রেসটা পাসওয়ার্ড লিক করে ফেলেছে। ওকে, তো এইখান থেকে একটা আইডিয়া পাওয়া যেতে পারে নিউজ সোর্স বা এই রিলেটেড একটু ঘাটাঘাটি করলে এইদার পাসওয়ার্ড গুলো পেলেও পেতে পারেন, না পেলেও আহ, একটা বিষয়। আচ্ছা, তো আমি কয়েকটা সাইট দেখেছি, সবগুলো ট্রাই করা হয়নি। তারা বলছে যে আমাদের তারা লিকড ইনফরমেশন গুলো শো করতে পারে। হ্যাঁ, আমি এটা একটা দেখি কি অবস্থা। আচ্ছা, সানবেসটা এখন আর নেই, এটা ডাউন করে ফেলেছে। আর একটা হচ্ছে গ্লোবালিক্স। ওরা কি কিছু শো করবে? না, ওরা হচ্ছে, আমি যেটা দেখতে চাচ্ছিলাম যে সরাসরি লিকড পাসওয়ার্ড বা লিক ডাটাবেস গুলো পাওয়া যায় কিনা। না, এটা এটা এই কাজের জন্য না। ওকে, আরেকটা সাইট লাস্ট দেখি এখানেও কিছু পাওয়া যায় কিনা, লিক পিক। হ্যাঁ, এই যে এই শিখনের পাসওয়ার্ড এখানে শো করছে বেশ কয়েকটা ইমেল অ্যাড্রেসে। এটা কি শো করবে? আমাদের লগ ইন করা লাগবে অথবা রেজিস্টার, এরাও হয়তো টাকা পয়সা চাইবে। প্রাইজিং এ কি বলে, ট্রায়ালে আপনাকে $2 24 ঘন্টার অ্যাক্সেস দিবে,
ওরা কি করে, এই যে বিভিন্ন যে হ্যাক ডাটাবেস আছে এগুলোর মানে অধিকাংশ লিক পিকের মতো আরো যে সকল সাইট আছে, কি করে হ্যাক ডাটাবেসের মতো সাইট গুলো মানে নিজেরাই ডাটাবেস গুলো পারচেস করে, নিয়ে নিয়ে কালেকশন বানায়। আমরা যখন সার্চ করছি, যে আগের পেজে সার্চ দিলাম ইশিকনে কোনো পাসওয়ার্ড, এরা তাদের এই ডাটাবেস থেকে এনে আমাকে ইসি ওকে সেইটা আমাদেরকে শো করছে। এবং সবগুলোরই স্টিল আর লগস থেকে ডাটাগুলো যাচ্ছে। তো এই টাইপের কিছু সার্ভিস একসময় ফ্রিতে ছিল, কিন্তু এখন মোস্ট অফ দ্য 90 থেকে 95% সার্ভিসই হয়ে গেছে পেইড। মানে আপনার কিছু টাকা পয়সা পে না করলে ওরা মানে সরাসরি পাসওয়ার্ড, মানে প্লেইন টেক্সটের এই যে পাসওয়ার্ডের যে অংশটা, এগুলো শো করে না বা করবে না। তবে কাজে লাগতে পারে, লিংক রাখুন যদি হয় ইনভেস্টিগেশন, একটু বাজেট আছে, একটু কেউ পেমেন্ট করছে, বা আপনি যদি একটু বেশি তো না, $1-2 পেমেন্ট নিয়ে আপনি এখান থেকে ক্রেডেনশিয়াল। আর এখানে কি স্ক্যাম হওয়ার সম্ভাবনা আছে? স্ক্যাম? তাও হতে পারে, অস্বাভাবিক কিছু না। কারণ অনলাইনে কাকে ধরবেন, বাংলাদেশ হলে না হয় গিয়ে বাসায় গিয়ে পিটিএফ কিছু একটা করতে পারেন, কিন্তু আদারওয়াইজ তো পসিবল না। লিক পিক ওকে। আচ্ছা, এটা গেল হ্যাক ডাটাবেজের কথা। এরপর আসে আমাদের ডিভাইস সার্চ। আমি হচ্ছে বেশ কতগুলো আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি, সবগুলো যে সবসময় কাজে লাগবে তাও কিন্তু না। এখন এমন হয়েছে যে আমার ক্লায়েন্ট নিজেই ইমেল পাসওয়ার্ড এই জাতীয় জিনিসপত্র প্রোভাইড করেছে, সে নিজেই দিচ্ছে, বা বাকি ইনভেস্টিগেশন বা বাকি কাজ করো, বা ইমেল পাসওয়ার্ড দিয়েছি এবার তুমি আমার হ্যাকিং এর কাজ করো। তো তখন দেখা যাচ্ছে আপনার এই ইনফরমেশন গ্যাদারিং এর কাজ করাই দরকার পড়ছে না, সে নিজেই তো সব ইনফরমেশন দিয়ে দিয়েছে, তাই না? আচ্ছা, তো যখন যেটা দরকার পড়বে আমরা আইডিয়া করে করে ডিভাইস রিলেটেড গুগলে যখন সার্চ করছে, ও কিন্তু ওয়েবসাইটের জিনিসপত্র শো করছে। যদি এমন হয় যে ডিভাইস আমি খুঁজতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের একটা খুবই চমৎকার সাইট আছে, কোডান ডট আই। হ্যাঁ, ডাব লিখে ফেলেছি। ওকে আমার লগ ইন করতে হবে, লগ ইন না করলেও কোনো রেজাল্ট শো করবে না। সুবিধা কি, সাপোজ একটা এক্সাম্পল যদি বলি, ওরও এখানে ডর্কস এর মতো আছে। আমি শুধু এইচআইকে ভিশন লিখে যদি সার্চ করি, এইচআইকে ভিশন কি, আইপি ক্যামেরা। হ্যাঁ, আইপি ক্যামেরার একটা ব্র্যান্ড। দিয়েই দেখা যাচ্ছে গ্লোবালি বিভিন্ন মানুষ এরকম তাদের আইপি ক্যামেরা ওপেন করে রেখেছে। সবচেয়ে বেশি ওপেন ভিয়েতনামের। হ্যাঁ, তারপরে চাই ইউএসএ, চায়না, কোন পোর্ট বা টপ অর্গানাইজেশন এই জাতীয় একটা, মানে বাম পাশে হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্স শো করছে, মাঝখানে এখানে আইপি অ্যাড্রেস গুলো শো করছে। তো কোথায় এইচআইকে ভীষণ ব্যবহার করছে, তো আমরা একটু যদি করতে পারি, তো বলে দিলাম কান্ট্রি বিডি। হ্যাঁ, কান্ট্রি ক্ষেত্রে ফুল নাম না, এই সিনোনিম শর্ট নেম ব্যবহার করতে হয়। যে বাংলাদেশে কেউ এরকম আইপি ক্যামেরা ওপেন করে রেখেছে কিনা, মাঝে মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, কেউ 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 মিসকনফিগারেশন করে এ জাতীয় জিনিসপত্র ওপেন করে রেখে দেয়। আবার কেউ কেউ হচ্ছে মিসকনফিগারেশন না, এটা অ্যাজ এ ফিচার হিসেবে এটা রাখে, এবং প্রোটেকশনের ব্যবস্থাও থাকে। আচ্ছা, দেখি আমাদের সার্চের আউটপুটে কি আসে। নেট স্লো করছে। ওকে, বাংলাদেশের বেশ যেমন গাজীপুর নেটওয়ার্ক সিস্টেম, ওর এই জায়গায় এই যে আইপি ক্যামেরাটা ওপেন করা। অগ্নি সিস্টেম, এডিএন টেলিকম, মেঘনা সিডস,
ক্রাশিং মিলস লিমিটেড, কোন কারখানার আইপি ক্যামেরা জানি। আচ্ছা, আইপি ক্যামেরা গুলো কোন 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 পোর্ট ওপেন করে রেখেছে সেটাও শোডান এখানে আমাদেরকে দেখাচ্ছে। প্লাগ ইন ভার্সন টার্সন সব আছে আমার 80 নাম্বার পোর্টে অ্যাভেলেবল আছে, তাই দেখি দেখা যায় কিনা। কেউ কেউ কি করে, মানে এই তাইকে ভীষণ নিজে তো একটা আছে, ওর একটা লগ ইন পেজ আছে। ওকে, কেউ কেউ এই জায়গাতে ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রাখতে পারে, 1 2 3 4 5। এই থেকে ভীষণ ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ড হচ্ছে অ্যাডমিন 1 2 3 4 5 দিয়ে দেখি লগ ইন না, এটা তার রাখেনি। আপনারা মানে লগ ইন করার দরকার নেই, আমি জাস্ট বোঝাচ্ছি যে কি কি হতে পারে। কেউ কেউ ডিফল্ট এরকম ইউজার নেম পাসওয়ার্ড এনাবল রাখি, সেটা দিয়ে লগ ইন করে আমরা হয়তো দেখতে পারি, অথবা পাসওয়ার্ড এটাকে চেষ্টা করতে পারি। আবার কেউ কেউ অথেন্টিকেশন রাখেই না, দেখা যাচ্ছে সরাসরি স্যার ওপেন করে রেখেছে। ওকে, যেটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে সোডানের থ্রুতে এরকম ডিভাইস কেন্দ্রিক ইনফরমেশন বের করা সম্ভব। ওকে, এটা যেটা দেখাচ্ছে এরও অনেকগুলো পোর্ট ওপেন, আমি দিকে যাচ্ছি না। আমি আরেকটা দেখাচ্ছি, এখানে শুধু আইপি ক্যামেরাই খোঁজা যায় তাও না, বিভিন্ন কিছু হতে পারে। আমি উইন্ডোজ 10 লিখে সার্চ করুন যে উইন্ডোজ 10 কারা কারা আমাদের মিডিতে ওপেনলি ওপেন রেখেছে, বাইরের ইন্টারনেটে কমিউনিকেশন চ্যানেল রেখেছে। স্লো হচ্ছে। হ্যাঁ, এই জায়গায় দেখা যাচ্ছে যে অনেকগুলো আমাদের কম্পিউটার আইপি অ্যাড্রেস দিয়ে রেখেছে তারা। কাফরুলের এটা কি অবস্থা দেখি, তো আইপি ক্যামেরার রেজাল্ট দেখাচ্ছে। দিলাম উইন্ডোজ 10। ওকে, এবার এসেছে ট্রাস্ট ইনোভেশন লিমিটেড, এরা কারা? এরা তো নতুন। এফ ট্রাস্ট কিন্তু সেনাবাহিনীর সার্ভিস, হ্যাঁ হ্যাঁ, এই নাম থেকে একটু সাবধান থাকবেন। তাদের ওয়েবসাইট ওপেন, এখানে বেশ কতগুলো দুর্বলতা সহ ওপেন হয়ে রয়েছে। হ্যাঁ, তো চাইলে হ্যাকাররা আদৌ অলরেডি হ্যাক করে বসে আছে কিনা আমরা জানি না। এবং এই যে তার রিমোট ডেস্কটপ ওপেন করে রেখেছে, আরডিপি। এই জায়গা তো বিভিন্ন আক্রমণ করা যায়, পাসওয়ার্ড অ্যাটাক অ্যাটাকের বিভিন্ন কাহিনী আছে। ওকে, ভেরিয়াস আক্রমণ করা যায়। তো যাই হোক, কিছু ইনফরমেশন আমি খুঁজে পাচ্ছি ইউজার কেন্দ্রিক অথবা ডিভাইস কেন্দ্রিক, বা এখানে যে ট্রাস্ট ইনোভেশন লিমিটেড হয়েছে এটা একটা প্রতিষ্ঠান। এর উপরে গুগল ডক্স করে দেখুন, এদের ওয়েবসাইট আছে, ডক্স করে দেখুন, সোশ্যাল মিডিয়াতে খুঁজে দেখুন, লিঙ্কডইনে খুঁজে দেখুন। ওকে, মানে থট প্রসেসটা কেমন হয় যে আমি আগে সাইট বা ইউজার ইনফরমেশন পেলাম, সেখান থেকে ডিভাইসের তথ্য খুঁজতে পারি, বা ডিভাইসের তথ্য পাচ্ছি, আইপি অ্যাড্রেস পাচ্ছি, ওইটার উপর বেস করে সাইট সোশ্যাল মিডিয়া খুঁজতে পারি। ওকে, সোডানেরও অল্টারনেটিভ কিছু সাইট আছে সোডান। এখানে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে, ফ্রি অ্যাকাউন্টে বেশি না, 15-20টার মতো সার্চ করতে দেয়, আমার এক্সাক্ট খেয়াল নেই। মানে এর বেশি সার্চ করলে আবার রেজাল্ট শো করবে না, মানে সবাই পেইড টাকা পয়সা চায়। ওকে, তবে সোডানটা খুবই পাওয়ারফুল,
কেউ কেউ এটাকে হ্যাকারদের সার্চ ইঞ্জিন বলেও ডাকে। ডিভাইস কেন্দ্রিক, নেটওয়ার্ক কেন্দ্রিক এত ইনফরমেশন আনতে পারে যে হ্যাকারদের সার্চ ইঞ্জিন বলে। স্যার এটা কি বাংলাদেশি কোনো ওয়েবসাইট? না না, সুডান বাংলাদেশি না, কিন্তু বাংলাদেশের ইনফরমেশন সে বের করতে পারে। কারণ কি বাংলাদেশ হতে পারে, কিন্তু আইপি অ্যাড্রেস তো পাবলিক, গ্লোবালি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাক্সেস করা যায় এমন আইপি অ্যাড্রেস বাংলাদেশের এরা এই যে এখানে ব্যবহার করছে ট্রাস্ট ইনোভেশন। তো সেই সোডান কি করে, ওই সার্চ করে করে এটা রাখে। আচ্ছা, যাই হোক, বেশ কতগুলো টেকনিক নিয়ে বললাম, তথ্য খুঁজে বের করার। নেক্সট দিন আরো কিছু নেটওয়ার্ক রিলেটেড আরো ইনফরমেশন বের করার কথা বলবো। আগামীকাল ইনশাল্লাহ ক্লাস নিব 2টা। একটু রাতে টাইম ম্যানেজ করে রাখবেন আপনারা, কেমন? আমার একটা ইস্যু ছিল। হ্যাঁ বল। কালকে কি ক্লাস হবে? হ্যাঁ, রাতে ক্লাস নিব 2টা। স্যার ল্যাব আমি একটা রাখবো। আচ্ছা, কটা কিন্তু থেকে ক্লাস হবে? কালকে যারা ক্লাসে জয়েন করুন সবাই একটু আপনাদের কম্পিউটার টম্পিউটার যা আছে একটু মানে ঝামেলা থাকলে কালি নেক্সট এগুলো একটু ফিক্স করে রাখবেন, কারণ ল্যাব ক্লাস তো কিছু টাস্ক আমাদের হাতে কটার কাজে সময় ক্লাস শুরু করতে করতে? হবে। ইনিশিয়ালি প্ল্যান 8টায় একটা নেয় আর 10টায় একটা নেয়। যদি দেখি যে না অসুস্থ মানে সুস্থ হয়নি, সেক্ষেত্রে হয়তো একটা ক্লাস নিব। ওকে, দেখা যাক, আমি জানাবো আপনাদের। যে একটু কাইন্ডলি জানান। হ্যাঁ হ্যাঁ। ওকে, আজকে এখানেই সমাপ্ত করি। আজকে সবাইকে স্যার আমি একটা প্রসেসর, আমি একটা স্যার একটু একটু আলোচনা করি। নেক্সট দিন কোশ্চেনটা নিয়ে, কেমন? একটু খারাপ লাগছে আমার। হ্যাঁ, আজকে এ পর্যন্তই থাকুক। সবাইকে না শুভরাত্রি। আসসালামু আলাইকুম।